যে ২২০০-র অধিক বন্দী আমাদের বিভিন্ন কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছিল। পুনরায় গ্রেপ্তার হয়েছেন ১৫০০-র মতো, এরকম ৭০০+ বন্দী যারা এখনো পলাতক রয়েছে। তো আমাদের যে ডিফাইন্ড অনুসারে শীর্ষ সন্ত্রাসী ১১ জন মুক্তি পেয়েছেন, জঙ্গিদের মুক্তি পেয়েছেন অ্যারাউন্ড ১৭৪ জনের মতো, বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে। আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে ১১ জন মুক্তি পেয়েছেন। প্রতিটি যে ঘটনাগুলো ঘটেছে আমাদের বিভিন্ন কারাগারে ৫ই অগাস্ট পরবর্তী, এগুলো প্রতিটা ঘটনাকে আমরা আলাদাভাবে পর্যালোচনা করেছি, আমরা তদন্ত করেছি। এবং এখানে আমাদের কাছে দুটো জিনিস মনে হয়েছে। একটা হচ্ছে আমাদের অবকাঠামোগত দুর্বলতা ছিল, এবং এবং যেটা হচ্ছে আপনারা জানেন কারাগারগুলো বহির নিরাপত্তা অথবা এক্সটার্নাল থ্রেটের নিরাপত্তার দায়িত্বে আসলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে। তো এই ক্ষেত্রে ওই সময় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিজনিত কারণে ঘটনাগুলো আমরা থামাতে পারিনি। এছাড়া আরেকটা বিষয় উঠে আসছে, যেটা হচ্ছে আমাদের কিছু প্রাতিষ্ঠানিক দুর্বলতা অথবা আমাদের রক্ষী এবং ব্যবস্থাপনার কিছু দুর্বলতা আমরা চিহ্নিত করেছি। এই সবগুলো বিষয়ে যেগুলো আমাদের আওতাধীন, ওগুলো প্রতিরোধ করার জন্য আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। আর অবকাঠামোগত দুর্বলতা যেগুলো পেয়েছি আমরা, এগুলোকে সরকারের কাছে আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করে আমরা পাঠাবো, যাতে এগুলো দুর্বলতাগুলো কাটিয়ে উঠে। ৫ অগাস্ট পরবর্তী সময়ে যেহেতু অনেকে মুক্তি পেয়েছেন হয়তো বিভিন্ন কারণে, যে কারণে সংখ্যাটা কমে এসেছিল এবং এটা প্রায় ৫৫,০০০-এ চলে এসেছিল। বাট বর্তমান সময়ে আবার এটা বিভিন্ন কারণে গ্রেপ্তার হচ্ছেন, যে কারণে এটা ঊর্ধ্বমুখী এবং ৬৫,০০০-এ গিয়ে ঠেকেছে। আমাদের কিছু দুর্বলতা আছে, লাইক সকল হাসপাতালগুলোতে প্রিজন সেল নাই। তো এটা আমাদের একটা দুর্বলতা। সরকার কিছু কিছু ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছে প্রিজন সেল স্থাপনের জন্য, তাহলে হয়তো আমরা সঠিক নিরাপত্তা দিতে পারবো। এই মুহূর্তে আমাদের দৃষ্টিতে ১৭টা কারাগার আছে, যেগুলো আসলে ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত দুর্বল এবং অনেকগুলো অনেক পুরনো। তো সরকারও এই বিষয়ে জানেন এবং বেশ কিছু কারাগার নতুন করে নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।